শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের গল্প নরকের ভেক। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। এবারেই হবে এই নরকের ভেক রহস্যের শেষ, তাই শেষ অবধি দেখতে থাকুন ৭২তম পর্ব। মহারাজ, যুবরাজ ভেকালকে পেলাম না, উনি কাউকে বলে যায়নি। ভেকাল কোথায়? ও তো আমাকে না বলে কোথাও যায় না। ঠিক আছে, তুমি যাও, ও নিজেই হয়তো চলে আসবে আবার। তোমার কি খেয়াল আছে ওর বয়স তো ১৩ বছর হলো? আছে রানী, হাঙ্গা ঘোড়ার কাছে এ কথাটা দিয়েছিলাম, আমার মনে আছে। আমার কেন জানি অস্থির অস্থির লাগছে মহারাজ। রোজি, এই একঘেয়ে ব্যাঙের জীবন আর ভালো লাগে না। কোনো উদ্যম নেই, কোনো শক্তি নেই, শুধু এই শ্মশানের পুকুর আর পুকুর, বাবার রাজত্বে বসে থাকা। ভেকাল! এই কে যেন ডাকলো। শরীরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যেন অপরিসীম শক্তি মাথা চাড়া দিচ্ছে শরীরে। ভেকাল! আমার আত্মা শরীর থেকে যেন প্রচন্ড টানে বেরিয়ে উঠতে চাইছে। এই অদ্ভুত ডাক কে দিচ্ছে? ভেকাল! তারপর ব্যাঙ রাজার ১৩ বয়সী ছেলে আর ফিরল না। রাজা ও রানী একমাত্র পুত্র সন্তানের খোঁজ করতে করতে পাগলের মতো হয়ে গেলেন। কোথাও ছেলের সন্ধান পেলেনই না। নিরুপায় রাজার এই সময় মনে পড়ল সেই হাঙ্গা ঘোড়ার কথা। জাদুকর হাঙ্গা ঘোড়া। মনে তার ক্ষীণ আশা, যদি জাদুকর তার ছেলেকে ফিরিয়ে দিতে পারে। অনেক কাঠ খড় পুড়িয়ে হাঙ্গা ঘোড়ার কাছে দুধ গেল ভেক রাজার আমন্ত্রণ নিয়ে। হাঙ্গাগুড়া সে তো এটাই চেয়েছিল। নির্দয় জাদুকরের মনে পড়ল কিভাবে সন্তান না হওয়ার শোক বুকে নিয়ে তার স্ত্রী পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিল এই রাজার ন্যায় পরায়ণতার জেদের মূল্য চোকাতে গিয়ে। অন্ধকার হয়ে গিয়েছিল হাঙ্গাগুড়ার জীবন। আজ সেই প্রতিশোধের আগুন আজ ধিকি ধিকি করে জ্বলছে। দুধকে না করে দিল হাঙ্গাঘোড়া। তাকে জানিয়ে দিল তার প্রতিশোধের কথা। জানালো আরো এক ভয়ঙ্কর কথা। দুধ, রাজাকে জানিয়ে দিও তার দুষ্কর্মের ফল ভুগতে হবে তার সন্তানকে, তার রাজ্যবাসীকে। বলে দিও শর্ত অনুযায়ী রাজা ভেক আমার কাছে বিক্রি করেছে তার সন্তানের আত্মা, আর সেই আত্মা এখন শয়তান ভেকালের প্রতিবিম্ব। ভেকাল যাকে সে গ্রাস করবে, তার আত্মা হয়ে যাবে শয়তান ভেকালের হস্তগত। তৈরি হবে আর একটা ভেকাল। এইভাবে শয়তান ভেকাল তৈরি করবে শয়তানি দুনিয়া। আমার নিরপরাধ স্ত্রীর মৃত্যু, আমার অনাগত সন্তানের শেষ হয়ে যাওয়ার কষ্ট আমি ভুলবো রাজা ভেকের সর্বনাশে। আমার পোষা খারখার হলো ভেকালের প্রথম প্রতিবিম্ব। প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে লুপ্ত হয়ে যাওয়া ব্লিচ বুফো বা নরকের ব্যাঙের রক্তের বীজ থেকে তৈরি। আর এই বিশাল দৈত্য ব্যাঙের রক্ত থেকে যে মন্ত্রপুত দুধ, সেটাই আমি খাইয়েছি রাজা রানীকে। সেই বিষ অব্যর্থ হয়ে তাদের ছেলের জীবনে দেখা দিয়েছে। ফিরে যাও দুধ, আমার অভীষ্ট সিদ্ধ হয়েছে। রাজা এবার দেখবে অত্যাচারের ফল কি হয়। মহারাজ, তার মানে এই রাক্ষস সেই ডায়নাসরের সময়ের? ও, তার মানে একটা প্রাগৈতিহাসিক জীব আছে। সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম,
তোমাদের হয়তো মনে আছে আমি তোমাদের এখানে রেখে কিছুক্ষণের জন্য সরে গিয়েছিলাম। এখন বলি, আমি ভূতশাস্ত্র ঘেটে দেখছিলাম, সেখানেই পাই এই দৈত্য ভেকের পরিচয়। ৬৬ বা ৬৭ মিলিয়ন বছর আগের এই ভয়ঙ্কর দানব নাম ব্রিজবুফো বা নরকের ভেক। পৃথিবীর থেকে এরা বহু আগে মুছে গিয়েছে। ও তাহলে এই দানবটা এলো কি করে মহারাজ? সেই বিলুপ্ত হয়ে যাওয়া জীবের কোনো স্পিসিস আফ্রিকার ওই গহীন জঙ্গলে হয়তো তখনও বেঁচে ছিল। সে জীবের রক্ত থেকেই জাদুকর তৈরি করলো তার প্রথম পিচাস শক্তি খারখারকে। তাহলে কি হবে মহারাজ? এই ভয়ঙ্কর দানবকে ধ্বংস করার কি কোনো উপায় নেই? উতলা হবেন না, পুরো কাহিনীটা শুনুন, তারপর সিদ্ধান্তে আসবেন। দূত বেরিয়ে এলো ভেকালের গুহা থেকে। কাদা পথে জঙ্গলের মধ্যে দিয়ে সে এগোতে লাগলো নদীর তীরে ভেড়ানো তার বজ্রাটার দিকে। আরে এ তো জামের বীজ, আরে এ তো জাম গাছ। বাদর জাম খেয়ে নিচে ছুটছে, এই হাট হাট। না না, আমাকে মেরো না। মহারাজ, আপনি ভেঙে পড়বেন না। রাজপুত্রকে ফিরিয়ে আনার একটা না একটা উপায় হবেই। বৃথা আশ্বাস দিয়ে লাভ নেই দূত। সন্তান সুখ যে আমাদের ভাগ্যে নেই সে আমরা বুঝতে পেরে গিয়েছি। আমি এখন ভাবছি আমার বাকি সন্তানদের এই বিপর্যয়ের থেকে কিভাবে রক্ষা করব। মহারাজ, ঠিক কি বলছেন বুঝতে পারছি না। আপনার তো একটিই সন্তান। আমাদের একটি সন্তান আর আমাদের নেই। তাই এখন বাকি সন্তানদের মানে আমার প্রজাদের সন্তানদের রক্ষা করতে হবে। জামবিচির বিচিত্র গুণের কথা বলে ভালো করেছো, তুমি এখন আসতে পারো। রাজ্যে এক ভয়ানক শয়তানের আবির্ভাব হয়েছে। মহারাজ প্রজাদের সুরক্ষার জন্য সকলকে জাম বিচিত্র মালা ধারণ করতে বলেছেন। সকলে নিজেদের সুরক্ষিত করতে জাম বিচির মালা ধারণ করুন। সঙ্গে অন্তত একটা জাম বিচির মালা রাখতে পারতেন। ছেলের সাথে সাক্ষাৎ হবে, তাতে পিতার কোনো রক্ষা কবচ দরকার হয় নাকি? কিন্তু রাজামশাই, চিন্তা করো না, জাম বিচিত্র মালা কোনো স্থায়ী সমাধান নয়। একমাত্র আমাদের আত্মবলিদানেই শেষ হবে এই অভিশাপ। কারণ তাতে হাঙ্গা ঘোড়ার প্রতিশোধ স্পৃহা শান্ত হবে। সে নিশ্চয়ই ফিরিয়ে দেবে এই ভয়ঙ্কর কালো ছায়াকে। আপনি এভাবে আত্ম আহুতির পথে যাবেন না মহারাজ। এসব কথা ভেবো না মন্ত্রী, তুমি যাও। আর এই নাও মন্ত্রী ভোগ্যুল, তুমি সম্পর্কে আমার ভাই। তোমার কাছে এই জাম বিচির মালাটা রাখলাম। আজকের পর আমরা যদি না থাকি, এই মালা তুমি রেখে দিও। যুগে যুগে এই মালা ওই আতঙ্কের দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেবে। তুমি এসো, আমাদের এখন অপেক্ষা করতে হবে। কোথায় হারিয়ে গিয়েছিলি? আয় আমার কাছে আয়। আয় বাবা, নিজের মতো হয়ে যাই। আয়, তোর এই রূপ দেখতে চাই না।
আমাদের রাজা ও রানী দেশ বাঁচানোর জন্য নিজেদের জীবন দিয়ে অভিশাপের আঁচ থেকে দেশকে রক্ষা করেছেন। রাজপুত্রকে অবশ্য সেই অভিশাপের হাত থেকে বাঁচাতে পারিনি। এই ভারাক্রান্ত স্মৃতি হয়ে সে এই পুকুরের অসংখ্য জামবিচির মালার ভিতরে তবু তার দানব রূপ যেন ফিরে না আসে। আজকের এই ভয়ঙ্কর স্মৃতি আমাদের উত্তরসূরিরা যেন ভুলে না যায়। আজ বহু যুগ বাদে সেই অভিশাপ, সেই দানব ব্যাঙ ফেরত এসেছে। এবং এইখানেই প্রশ্ন কি করে এলো? আমার মনে হয় মেছো ক্যাংলা এর উত্তর দিতে পারবে। কি মেছো ক্যাংলা, কিছু মনে পড়ছে? হ্যাঁ, উত্তর দিকের একটা জায়গায় আমি মাছ লুকিয়ে লুকিয়ে খাইছিলাম। মাছ খুঁজতে গিয়ে আমার জল ঘাটতে হয়। পুকুরের ওইখানটায় একটা অস্বাভাবিক শক্ত মাটি পেলাম। হাত দিয়ে কেমন গুটলি গুটলি মনে হলো। জোরে জোরে মাটি সরাতে লাগলাম। জায়গাটা খুলে গেল। এক গাদা মাছ লাফিয়ে আমার হাতে চলে এলো। কিন্তু তখনই ওখান থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম, যেন বিরাট কোনো জন্তু ভয়ঙ্কর আক্রোশে চিৎকার করছে। আমি পালিয়ে এসেছি। তোমার মাছ হ্যাংলামির খেসারত আমাদের সকলকে দিতে হচ্ছে। আর তোমার চেহারাই আবার জেগে ওঠা অভিশপ্ত রাজপুত্রের চোখে প্রথম ধরা পড়ায় সে প্রথমে তোমারই রূপ ধরে শিকারে নামে। ওরে বাবা, তলে মরা এখন উপায় কি আছে? রাক্ষসকে আবার জামবিচির মালার তলায় সলিল সমাধি দেওয়া যায়, কিন্তু তাতে অভিশাপের অবসান ঘটবে না। তাহলে কি করবেন মহারাজ? আমাকে হাঙ্গাগুড়ার কাছে পৌঁছতে হবে। একমাত্র এই সমস্যার উত্তর দিতে পারেন তিনি। কিন্তু মহারাজ, হাঙ্গাগুড়ার কাছে পৌঁছবার রাস্তা জানতো শুধু রাজা রানী ও মন্ত্রী ভোগ্গুল। খোঁজ নাও যে মৃত্যুর পর রাজা ভেক ও রানী ভেকি কোথায়। আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি মহারাজ। তারপর হবে মিশন হাঙ্গাগুড়া। আমরা এসেছি ভূতরাজ খগেন, আপনাকে হাঙ্গাগুড়ার কাছে আমি নিয়ে যাব। এটাই আশা করেছিলাম রাজা, চলুন। কিন্তু সে তো অনেক দূর। আমার ভৌতিক হেলিকপ্টার খুব দ্রুত পৌঁছবে। কতদিন বাদে এইখানে এলাম। তাড়াতাড়ি বলুন, হাঙ্গাগুড়ার ভেকালের মন্দিরটা কোথায়? ওই তো ওইখানে মন্দির। জলদি জলদি চলুন। হাঙ্গাগুড়া। কে কে? এক যুগ বাদে কার ডাক শুনি? এদিকে দেখো হাঙ্গাগুড়া, আমি সেই ভেক রাজা। ভাগ্য হতো তুমি কি আমায় ক্ষমা করতে পেরেছ? কে তুমি রাজন? তুমি ভেক রাজা আবার এসেছো কেন? কেন আমি তোমাকে ক্ষমা করব না? তোমার সন্তানকে আমি শয়তান ভেকালের রূপ দিয়েছি। হাঙ্গাগুড়া, কি হবে এই প্রতিশোধে? তোমার মনের জ্বালা তো রাজা ভেক ও রানী ভেকির মৃত্যুর সাথেই শান্ত হয়ে গেছে, তাহলে তাকে অনর্থক জ্বালিয়ে রাখার মানে কি? না না না, আমার স্ত্রীর মৃত্যু, আমার অনাগত সন্তানের মৃত্যু, এই সবের জন্য দায়ী এই ভেক। তাই তো ওর সন্তানকে শয়তান বানিয়েছি। তোমার রাগ ছিল রাজার বিরুদ্ধে, তা তো শান্ত হয়ে গিয়েছে। এখন তোমার রাগের শিকার হয়ে চলেছে সাধারণ অজ্ঞ মানুষ ও ভূতেরা, যাদের সাথে তোমার কোনো ঝগড়াই নেই। তাদের কি দোষ? তারা কেন এই প্রতিশোধের নিরীহ শিকার হবে? একবার ভেবে দেখো হাঙ্গাগুড়া। আমি কি ভুল করেছি হে ভেকাল? বলে দাও ভেকাল, বলে দাও, তুমি কে? আমাকে জ্ঞান দিচ্ছ কেন? আমি ভূতদের মহারাজ খগেন। আচ্ছা হাঙ্গাগুড়া, যে রাজপুত্রকে তুমি অভিশপ্ত করে রেখেছ সে তো তোমার ছেলেরই বয়সী। পারতে নিজের ছেলের সাথে এরকম করতে? না না, আর বলো না। দেখো হাঙ্গাগুড়া,
তোমায় কিছু করতে হবে না, শুধু বলো এই অভিশাপ মুক্তির উপায়। বলো হাঙ্গাগুড়া, বলো। অনেক জীবন তোমার উপর নির্ভর করে আছে। জামবিচি খাইয়ে দাও রাজপুত্রকে, যাও। ধন্যবাদ, চলুন রাজা। আমার সোনা। বাবা, শেষ পর্যন্ত মহারাজের বুদ্ধিতে বিপদ কাটলো। যাই হোক মেছো গংলা, বেশি মাছ মাছ করো না, না হলে এবার মাছ দৈত্যের আবির্ভাব হবে। আগের পর্বে সঠিক উত্তরদাতাদের নাম দেওয়া রইল স্ক্রিনে।